পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, কোনো প্রভাত আর সুপ্রভাত নয়, কোনো সন্ধ্যা আর শুভ সন্ধ্যা নয়। আপনারা এসেছেন, আমরা কৃতজ্ঞ। এই মুহূর্তে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ গোটা পৃথিবী। আমরা আপনারা সবাই প্রতিবাদে উত্তাল, সবাই মানসিকভাবে ভারাক্রান্ত। বিচারের অপেক্ষায় আমরা, আপনারা। তবু শিল্পী আসন পেতে বসে তার শিল্পের কাছে। আজ তেমনই এক সন্ধ্যা। আজকের অনুষ্ঠানের মূল ভাবনা শ্রী কাঞ্চন বরণ অধিকারীর, যিনি এই আভোগের প্রাণ পুরুষ। ইচ্ছে ছিল তার নিজের হাতে এই অনুষ্ঠান তৈরি করে আপনাদের শোনানো, মঞ্চস্থ করার, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়ে ওঠেনি। আভোগের সকল সদস্য সদস্যা এবং আভোগের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠান মঞ্চস্থ করবে আভোগের শিল্পীরা। সকল অস্থির সময় পার করার সঙ্গী আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের রচিত স্বদেশ পর্যায়ের গানগুলির বাণীর ছত্রে ছত্রে নিহিত আছে এক ক্রান্তদর্শী মনীষীর কিছু অমোঘ সতর্ক বার্তা, যা উচ্চারিত হয়েছিল আমাদের দেশের তৎকালীন বিদেশি শাসকের উদ্দেশ্যে। পরাধীন ভারতের জনজাগরণের প্রেক্ষাপটে রচিত হলেও কবির সেই গান এখনো তার প্রাসঙ্গিকতা হারায়নি। প্রতিবাদকামী জনগণ আজও মুখে মুখে সেই কথা যোগান দিয়ে চলেছেন তার রচিত যুগোত্তীর্ণ সেই সব গানে। প্রবল মিথ্যাচার এবং চূড়ান্ত অনৈতিকতার কণ্টকে আকীর্ণ পথে তার গান এখনো এক আলোকবর্তিকা, যা সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের চলার পথকে আলোকময় করে রেখেছে। আমাদের আজকের ভাবনায় রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের কিছু গান। আমরা 1877 সাল থেকে 1926 সাল এই সময়কালকে বেছে নিয়েছি তার কিছু গান শোনাবো বলে, এবং সাথে সাথে উল্লেখ করব
সেই সংক্রান্ত কিছু ঘটনা আমাদের আজকের পরিবেশনায় রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা। ঠাকুরবাড়ির স্বাদেশিকতা সম্পর্কে রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতি গ্রন্থে লিখেছেন, আমাদের পরিবারে শিশুকাল হইতে স্বদেশের জন্য বেদনার মধ্যে আমরা বাড়িয়া উঠিয়াছি। আমাদের পরিবারে বিদেশি প্রথার কতগুলি বাহ্য অনুকরণ অনেক দিন হইতে প্রবেশ করিয়াছিল, তাহাতে সন্দেহ নাই। কিন্তু আমাদের পরিবারের হৃদয়ের মধ্যে অকৃত্রিম স্বদেশানুরাগ সাগ্নিকের পবিত্র অগ্নির মতো বহুকাল হইতে রক্ষিত হইয়া আসিতেছে। তিনি আরো লিখেছিলেন, স্বদেশের প্রতি পিতৃদেবের যে একটি আন্তরিক শ্রদ্ধা তাহার জীবনের সকল প্রকার বিপ্লবের মধ্যেও অক্ষুণ্ণ ছিল, তাহাই আমাদের পরিবারস্থ সকলের মনে একটি প্রবল স্বদেশ প্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল। রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানের সংখ্যা মোট ৬২টি, যার মধ্যে 5টি গানের কোনো সুরের সন্ধান পাওয়া যায় না। সুতরাং রবীন্দ্রনাথের ব্যবহারযোগ্য স্বদেশ পর্যায়ের গান ৫৭টি। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন শৈবাল সেন, গৌতম কর, অরুণাভ অধিকারী, শঙ্কর নারায়ণ দাস, অনিন্দ পাল, চন্দনা সামন্ত, জয়তী চক্রবর্তী, দেবযানী সরকার, পরমা চ্যাটার্জি, বর্ণালী দেওঘরিয়া, লোপামুদ্রা দে, মণিরত্না রায়, জয়তী সান্যাল, অন্বেষা চক্রবর্তী ও স্মিতা দে। পাঠে আছেন তাপস রায়, তালবাদ্যে আছেন শ্রী বিপ্লব মণ্ডল, কিবোর্ডে আছেন শ্রী সুব্রত মুখার্জি, বেহালায় শ্রী কনাদ চৌধুরী, শব্দ প্রক্ষেপণে আছেন শ্রী হাসি পাঞ্চাল, মঞ্চসজ্জায় আছেন শ্রী কৈলাস বাবু। আর আছেন আপনারা, আপনাদের সাথে নিয়ে আমাদের পথ চলা। আমরা শুরু করছি আজকের নিবেদন, রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা। আজকের অনুষ্ঠানে আবহ শোনাবে রবীন্দ্রনাথের রচিত কয়েকটি নির্বাচিত স্বদেশী গান। সাথে থাকবে সেই গানগুলি রচিত হওয়ার সময়কালীন দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে দু চারটি কথা। আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবাস গ্রন্থে রবীন্দ্রনাথের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমি বোম্বাইয়ে কার্যারম্ভ করার কিছু পরে কলিকাতায় এক স্বদেশী মেলা প্রবর্তিত হয়। বড়দাদা দ্বিজেন্দ্রনাথ নবগোপাল মিত্রের সাহায্যে মেলার সূত্রপাত করেন। পরে মেজদাদা গণেন্দ্রনাথ তাতে যোগদান করায় প্রকৃতপক্ষে তার শ্রীবৃদ্ধি সাধন হল। এই মেলা উপলক্ষে মেজদাদা কয়েকটি জাতীয় সঙ্গীত রচনা করেন, আর সেই মেলাই আমার ভারত সঙ্গীতের জন্মদাতা। অনুমান করা হয় 1868 সালের অধিবেশনে সত্যেন্দ্রনাথ উপস্থিত ছিলেন এবং মেলা উপলক্ষে মিলে তবে ভারত সন্তান গানটি রচনা করেন। রথীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এই গানটি ভারতের প্রথম জাতীয় সঙ্গীত। সবে
একাদশ অধিবেশন 1877 সালের 18ই ফেব্রুয়ারি রাজা বদনচাঁদের টালার বাগান বাড়িতে অনুষ্ঠিত হয়, কিন্তু ওই দিন পুলিশি তাণ্ডবের ফলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। ঠাকুরবাড়ির ঐতিহ্য অনুসারে অন্যান্য দাদাদের সাথে 16 বছরের কিশোর রবিও এই অধিবেশনে উপস্থিত ছিলেন এবং এই মেলা প্রাঙ্গণে কিছু বিদগ্ধ শ্রোতার সামনে কবিতা পাঠ করেন ও গান পরিবেশন করেন। तोरे मा
শোকে এ আঁখি বরষিবে এ বিনা তোমারি গাহিবে গান তোমারি তরে মা। 1874 সালে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পুরু বিক্রম নামে একটি দেশাত্মবোধক নাটক রচনা করেন। 1879 সালে এই নাটকের পরবর্তী সংস্করণে কিশোর রবীন্দ্রনাথের লেখা একটি দেশাত্মবোধক গান একসূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন যুক্ত করা হয়। রথীন্দ্রনাথ ঠাকুর পিতৃস্মৃতিতে লিখছেন, কলকাতায় সেবার কংগ্রেস হচ্ছে, নানান প্রদেশ থেকে বড় বড় নেতারা এসেছেন। দেশোদ্ধার কি করে করা যায় তাই নিয়ে কদিন ধরে ওজস্বী বক্তৃতা অনেক হয়ে গেছে কংগ্রেসের মঞ্চ থেকে। তারকনাথ পালিত ঠিক করলেন তার বাড়িতে নেতাদের ডিনার পার্টি দেবেন। উদ্দেশ্য পরস্পরকে সাধুবাদ দেওয়া। আমার পিতাকে পালিত সাহেব কেবল সাদর নিমন্ত্রণ জানিয়ে ক্ষান্ত হলেন না, বিশেষ করে অনুরোধ করলেন নেতাদের বিনোদনের জন্য গান গাইতে হবে। আহারান্তে বক্তৃতা যখন চলছে তার মধ্যে এক সময় বাবাকে গান গাইতে বলা হলো। বাবা গাইলেন, আমায় বলো না গাইতে বলো না। গান শুনে সকলে স্তব্ধ, ডিনার পার্টি মাটি হয়ে গেল।
গাহিতে বলো না আমায়, বলো না গাহিতে বলো না, এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা, আমায় বলো না গাহিতে বলো না, আমায় বলো না গাহিতে বলো না। এই যে নয়নের জল, হতাশের শ্বাস, কলঙ্কের কথা, দরিদ্রের আশ, এই যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে, গভীর মরম বেদনা, এ কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা, আমায় বলো না গাহিতে বলো না, আমায় বলো না গাহিতে বলো না। এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করতালি, এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করতালি।
রবীন্দ্রনাথের আরো কিছু গানে আমরা এই হতাশার কথা বা গ্লানিবোধের কথা পাই। বাঙালি বুদ্ধিজীবী মধ্যবিত্ত মানুষটি তখন কেমন ছিল তার কয়েকটি ছিন্ন চিত্র রবীন্দ্রনাথের রচনা থেকেই উদ্ধার করা যায়। পরের গানটি রবীন্দ্রনাথের বিশিষ্ট কাব্যগ্রন্থ কড়ি ও কোমলে বঙ্গভূমির প্রতি শিরোনামে বেরিয়েছিল। এটি গীতবিতান প্রথম খণ্ড স্বদেশ পর্যায়ে নেই। দেশবাসীর একাংশের কথায় ও কাজে মাতৃভূমির প্রতি নিষ্করুণ অবহেলা ও কর্তব্য বিমুখ ক্লীব দাস মনোভাবের ভণ্ডামি দেখে দেখে ক্লান্ত কবি প্রাণ তাই অতি ক্ষীণ অশ্রুক্ষুব্ধ কণ্ঠে গেয়েছেন এই গান। কেন যে
সময়ে বা অন্য অনুষ্ঠানের জন্য রচিত হলেও কিছু গান কাব্যবিন্যাসের কারণে অর্থবহ হয়ে উঠেছে বলে কবি সেই গানকে স্বদেশ পর্যায়ভুক্ত করেছিলেন। 1893 সালের 23শে জানুয়ারি জোড়াসাঁকোর মহর্ষি ভবনে সাম্বৎসরিক ব্রাহ্ম সমাজ অনুষ্ঠিত হল। এই উপলক্ষে কবি 6টি নতুন গান রচনা করলেন, তার মধ্যে ছিল এই গানটিও।
মোহিনী। গানটি সম্পর্কে সেকালের একটি বিতর্কের উল্লেখও অপ্রাসঙ্গিক হবে না। প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখছেন, কলিকাতার জোড়াসাঁকোর বাটিতে কংগ্রেসের অভ্যাগতগণ আমন্ত্রিত হন 1896 ডিসেম্বরে। রবীন্দ্রনাথ সেই সময়ে তার নবরচিত গান ওই ভুবন মনোমোহিনী গাহিয়াছিলেন। এই গানটি নিয়ে সে যুগের সাহিত্য পত্রিকায় একজন প্রাবন্ধিক লিখলেন, দেশমাতৃকা রূপ বর্ণনা করিতে গিয়াও কবি নিজের বিকৃত রুচি ঢাকিতে পারেন নাই, বলিতেছেন ওই ভুবন মনোমোহিনী জননী রূপের কথা কি এমন করিয়া বলিতে আছে? ওই ভুবন
অর্জনের বঙ্গভঙ্গ প্রস্তাব বাংলাদেশে স্বদেশপ্রেমকে এক নতুন পথের সন্ধান দিয়েছিল। বাংলার ঘরে ঘরে তখন কি উন্মাদনা! দিকে দিকে শোনা যাচ্ছে দেশ ও মাতৃকার বন্দনা সঙ্গীত, নানা সম্মিলিত কণ্ঠে সুরে। তাদের আকুল করা গানে আমাদের পাগল করে দিচ্ছে। লিখেছেন শাহানা দেবী। বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথের রচিত শ্রেষ্ঠ স্বদেশ সঙ্গীতগুলির প্রেরণা। স্বদেশ পর্যায়ের 46টি গানের ভেতর 28টি গানই লেখা হয়েছে 1905 থেকে 1911 এর ভেতর। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধনে টুটবে মোদের, ততই বাঁধনে টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধনে টুটবে মোদের, ততই বাঁধনে টুটবে। এত বল নাই রে তোমার সবে
থাকার কারণে 1905 সালের সেপ্টেম্বর মাসে রবীন্দ্রনাথ গিরিডিতে বসবাস করছিলেন। বাংলায় তখন বঙ্গভঙ্গ আন্দোলন ঘিরে তুমুল উত্তেজনা। সশরীরে সেখানে উপস্থিত থাকতে না পারলেও গিরিডি থেকেই রবীন্দ্রনাথ এই আন্দোলনের উপযোগী গান রচনা করে পাঠাচ্ছিলেন। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া সেখানকার জনসাধারণকে, অন্তত বাঙালিদের স্পর্শ করেছিল। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম চারণ কবির ভূমিকা নিলেন। মাসখানেকের মধ্যে তিনি 22-23টি গান রচনা করেন। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আরেকটি গান আমরা এখন শুনব। কান্না কাটি
করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব ভাবে, সহজ পথে চলব ভেবে, করব না পাকের পরে, করব না দুবেলা মরার আগে, মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোণে, সরব না দুবেলা মরার আগে, মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের গান জানা মেয়েদের দুটি স্বদেশী গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে এবং এবার তোর মরা গাঙে, রবীন্দ্রনাথ নিজে শিখিয়েছিলেন সেই বিদ্যালয়ের অপর দিকে অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়িতে বসে। এই ঘটনার উল্লেখ আছে ব্রাহ্ম সমাজের পণ্ডিত সীতারাম তত্ত্বভূষণের কন্যা শান্তিময়ী দেবীর স্মৃতিচারণে। এবার তোর মরা গানে গান এসেছে, জয় মা বলে ভাষা তোর
গানগুলি শেখার জন্য তরুণ সম্প্রদায়ের মধ্যে যে আগ্রহ দেখা দিয়েছিল তার আভাস পাওয়া যায় সেই সময় অমৃতবাজার পত্রিকায় মুদ্রিত একটি বিজ্ঞপ্তিতে, যেখানে রবীন্দ্রনাথের স্বদেশী গান শেখানোর উদ্দেশ্য নিয়ে ডন সোসাইটি একটি সঙ্গীত শিক্ষার ক্লাস শুরু করেছিলেন বলে জানা যায়। একই ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত আরো একটি গান আমরা এখন শুনব। আমার দেশের মাটি
একবার কলকাতায় আসেন। অক্রুর দত্ত লেনে সাবিত্রী লাইব্রেরিতে রবীন্দ্রনাথের সভাপতিত্বে স্বধর্ম সাধন সমিতির একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। রাখি বন্ধনের প্রস্তাব সম্ভবত এই সভাতেই প্রথম ঘোষিত হল। রবীন্দ্রনাথ এই উপলক্ষে তার বিখ্যাত রাখি সঙ্গীত গানটি রচনা করেন। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির মন বাঙালির আশা বাঙালির গাছ বাঙালির ভাষা বাঙালির মন বাঙালির আশা বাঙালির গাছ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার সশস্ত্র বিপ্লববাদীদের ওপর রবীন্দ্রনাথের স্বদেশ সঙ্গীতের প্রভাব ছিল অপরিসীম। আলিপুর বোমার মামলায় প্রাণদণ্ডাদেশ শোনার পর বিপ্লবী উল্লাসকর দত্ত বিনম্রভাবে একটি গান গাইবার অনুরোধ করেছিলেন মহামান্য আদালতের কাছে। তাকে সে অনুমতিও দেওয়া হয়েছিল। আদালত কক্ষে দাঁড়িয়ে গলা ছেড়ে তিনি গেয়ে উঠেছিলেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম
সঙ্গীতকে বাংলার বিপ্লবীরা কি চোখে দেখতেন তার একটা ছোট্ট পরিচয় পাওয়া যাবে নলিনী কিশোর গুহ রচিত বাংলার বিপ্লববাদ গ্রন্থে। তিনি লিখেছেন, অনেক গান বিপ্লববাদীরা তাহাদের কাজে লাগাইয়াছে। কোন বিপ্লববাদী যখন 2-4 জন বন্ধুর সঙ্গে নির্জনে বসিয়া নিজেকে সত্যই একলা মনে করিয়া প্রাণের আবেগে গাহিত, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তখন বিপ্লববাদীরা নববলে বলিয়ান হইয়া উঠিত। যখন একে একে অনেকেই দল ছাড়িল, বিপ্লববাদীরা তখন গাহিত, যে তোমায় ছাড়ে ছাড়ুক। এমনি করিয়াই বিপ্লববাদীরা বল পাইয়াছে, ভরসা পাইয়াছে। যে তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমায় ছাড়বো না মা। যে তোমায়
জনজাগরণের প্রেক্ষাপটে রচিত হলেও রবীন্দ্রনাথের রচিত বেশ কিছু স্বদেশী গানের বাণী দেশ ও কালের গণ্ডি পেরিয়ে আজকের সময়ও সমান প্রাসঙ্গিক। যেমন এর পরের গানটি। ভান্ডার পত্রিকার ভাদ্র আশ্বিন 1312 সংখ্যায় কবি লিখলেন, আমাদের দেশের ভিক্ষু গায়কগণ আমাদের ধর্মশাস্ত্রের অনেক গভীর তত্ত্ব, অনেক গাঢ় রসোচ্ছ্বাস সহজ কথায় ও সহজ সুরে ঘরে ঘরে পথে পথে প্রচার করিয়া ফেরে। ধর্মসাহিত্য প্রচারের এমন ব্যাপক ও এমন সহজ উপায় অন্য কোনো দেশে নাই। কবিও সেই আদর্শেই তার দেশাত্মবোধক গানের বাণীকে লোকসঙ্গীতের কণ্ঠলগ্ন করে দিতে চাইলেন। প্রস্তাব করলেন একদল শহুরে ভিক্ষু সম্প্রদায় গঠনের, যারা লোকসঙ্গীতের সুরের আবহে দেশ ও মাতৃকার ব্রত চারণদের মতো প্রচার করে বেড়াবেন। সেই প্রস্তাবিত ভিক্ষু গায়কদের জন্য কবি গান বেঁধে দিলেন এবং সেই সুরেই স্পষ্ট হয়ে ওঠে এই গানের তাৎপর্য। তোমার নাম দিয়ে ফিরিব
সারে সারে তোমার নাম নিয়ে ফিরিব দ্বারে দ্বারে তোমার নাম নিয়ে ফিরিব দ্বারে দ্বারে আমরা পথে পথে যাব সারে সারে আমরা পথে পথে যাব সারে সারে। এরপরে যে গান আমরা শোনাবো সেটি কবি লিখেছিলেন জার্মানির মিউনিক শহরে থাকাকালীন 1926 সালের 18 সেপ্টেম্বর। পরাধীন দেশের মানুষের মনে আশা ও আত্মচেতনা জাগানোর উদ্দেশ্যে রচিত এই গানের বাণী এবং উদ্দীপনাময় সুর স্বাধীন দেশের প্রতিবাদী মানুষকে এখনো উদ্বুদ্ধ করে চলেছে। আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক কম নেই। আসলে গানটি লেখা হয়েছিল 1911 সালের ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জের দিল্লি দরবারের কিছুদিন আগে। এই গানটি প্রথম গীত হয়েছিল সেই বছরের 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের দ্বিতীয় দিনে। সেই দিনের এজেন্ডা ছিল
রাজা পঞ্চম জর্জকে একটু আনুগত্যমূলক স্বাগত জানানোর প্রস্তাবনা। রাজার সম্মানে সেদিন হিন্দিতে রামভূজ চৌধুরীর একটি গান গাওয়া হয়। আবার সেই দিনেই রবীন্দ্রনাথের মতো এক বিশিষ্ট ব্যক্তির গান অনুষ্ঠানে গীত হওয়ায় সংবাদ মাধ্যমের ভুলে একটি ভ্রান্ত খবর প্রচারিত হয় যে রবীন্দ্রনাথের গানটিও সম্রাটের প্রতি সম্মানার্থে রচিত হয়েছে। স্বাভাবিকভাবেই রবীন্দ্র বিরোধীরা প্রচার করতে থাকেন যে গানটি আসলে সম্রাটের বন্দনা গান। প্রকৃত ঘটনা জানা যায় 1937 সালের 20 নভেম্বর বিশ্বভারতীর প্রাক্তনী পুলিন বিহারী সেনকে লেখা রবীন্দ্রনাথের একটি চিঠি থেকে। সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন হয়েছিল। রাজ সরকারের প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্য আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলাম। সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জনগণ মন অধিনায়ক গানে সেই ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথী, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক, যে পঞ্চম বা ষষ্ঠ কোনো জর্জি কোনো ক্রমেই হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধু অনুভব করেছিলেন। আমরা এবার শোনাবো সেই গানের 3টি স্তবক, যা আমাদের জাতীয় সঙ্গীতের অংশ নয়। এটি আমাদের শেষ নিবেদন। মুসলমান খ্রিস্টান
যেতে হবে বিশ্বের অধিকার। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। আমাদের আভোগের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা, ধন্যবাদ। আভোগের এটুকুই চাওয়া, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের গানে উৎসাহ দেবেন। এই অনুষ্ঠানের প্রথম মঞ্চায়ন এটি। এই প্রযোজনা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমাদের। আমরা ঋদ্ধ হব পরবর্তী প্রযোজনাতে আরো উন্নত করবার চেষ্টা করব। ধন্যবাদ। নিশ্চয়ই আবার মিলিত হব একটা সুন্দর পৃথিবীতে, কালিমা মুক্ত পৃথিবী চাই আমরা। সেই পৃথিবীতে আবার দেখা হবে। নমস্কার।